নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। যেমন ভাবনা তেমনই কাজ। যেটা আমরা ভাবছিলাম সেরকমটাই হলো। অবশেষে পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতি শাসন হচ্ছে না, অন্তত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবং ভোটটা হতে যাচ্ছে সুস্থভাবে ভোট হবে বলে আমাদের আশা। 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে এমনটাই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, এবং তারা সুস্থ ভোট হওয়ার জন্য যা যা করণীয় সবটাই করবে বলে আপাতত আশ্বাস দিয়েছে। 4টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট হতে যাচ্ছে। আসাম, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গ। 17,40,00,000 ভোটারের ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 6,44,00,000 ভোটাররা ভোট দিতে পারবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6,44,00,000 ভোটার ভোট দেবেন এবং মোট 824 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে এই 5 রাজ্যে, 4টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। এবার প্রশ্ন হচ্ছে 2 দফায় নির্বাচন কেন? এর আগে আমরা দেখেছি 6 দফা 8 দফা নির্বাচন করে আলটিমেটলি লাভ কিছু হয়নি। শুধুমাত্র খরচ বেড়েছে নির্বাচন কমিশনের, দেশের করের বোঝা বেড়েছে এবং শাসক দল যেমন খুশি করেই ভোট করিয়েছে। ফলে 2 দফায় নির্বাচন হবে এবং এবার অনেক রকম কিছু রদবদল করা হয়েছে নির্বাচনের মধ্যে। যেমন 100 মিটারের কাছাকাছি রাজনৈতিক দলের ক্যাম্প থাকবে, প্রার্থীর ছবি থাকবে ইভিএমে, এবং কোনো রকমের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 100% ওয়েবকাস্টিং হবে, ওয়েবকাস্টিং বন্ধ হলেই সেখানে পুনর্নির্বাচন হবে। 2 ঘন্টা পর পর ভোটার পার্সেন্টেজ জানাতে হবে। কোনো অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচকদের সুবিধা হবে এরকম বিষয়ও ভাবা হয়েছে। অন্যদিকে যারা ভোটার আছেন, যারা ভোট দিতে যাবেন, তাদের সুবিধার্থে অনেক রকমের গালভরা ঘোষণা হয়েছে। যদিও এর আগে অনেক কিছু আমরা দেখেছি হয়নি, অনেক জায়গায় বেশিরভাগ হয়েছে, এটা ঠিক। যেমন বয়স্কদের জন্য বলা হয়েছে হুইল চেয়ার রাখতে হবে, জলের ব্যবস্থা থাকতে হবে, মোবাইল জমা রাখার জন্য একটা কেন্দ্র করতে হবে, মানে মোবাইল নিয়ে আপনি একদম বুথের ভিতরে যেতে পারবেন না। এই ধরনের বিষয়াশয় তৈরি করা হয়েছে ক্যাওয়াস এড়ানোর জন্য। তর্ক বিতর্ক থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে যেটা ভোট হতে যাচ্ছে 294টা কেন্দ্রে, প্রথম দফায় 152 কেন্দ্রে ভোট হবে 3রা এপ্রিল, 29শে এপ্রিল বাকি 142টি আসনে ভোট হবে। 4 মে ভোট গণনা, এবং আসামে আমরা যেটা দেখতে পাচ্ছি 9 এপ্রিল ভোট হবে। গণনা প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একই দিনে হবে, অর্থাৎ 4 মে। আসাম 9 এপ্রিল আপনাদেরকে বলেছি, কেরালা 9 এপ্রিল ভোট হবে, পন্ডিচেরি 9 এপ্রিল ভোট হবে। শুধুমাত্র তামিলনাড়ুর ক্ষেত্রে 23শে এপ্রিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন, বাদবাকি সমস্ত জায়গায় 1 দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গ অবশ্যই একটা স্পেশাল কেস, পশ্চিমবঙ্গ অবশ্যই কেস স্টাডি, সেই কারণে একটু দফা বাড়ানো হয়েছে, 1 দফা বেশি। না হলে হয়তো এ রাজ্যেও 1 দফায় ভোট করানোর পক্ষেই ছিল কমিশন, কিন্তু আলটিমেটলি 1 দফায় পশ্চিমবঙ্গে তারা করাবে না। কারণ হিংসা গোলমাল ঠেকাতে যে পরিমাণ বাহিনী দরকার, সেই পরিমাণ বাহিনী তো পশ্চিমবঙ্গে মজুত রাখতে হবে। 9 এপ্রিল আসাম, কেরালা, পন্ডিচেরি তে ভোট হয়ে যাওয়ার পর এখান থেকে যে বাহিনী থাকবে, সেই বাহিনীকে মনে হয় যে 23শে এপ্রিল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। তামিলনাড়ুতে 1 দফায়, পশ্চিমবঙ্গে প্রথম দফায়, তো সেখানে বাহিনী আরও কিছু আনা হবে, আরও কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, এই সমস্ত বিষয় আশয় আছে। এবং আপনাদেরকে বলে রাখি যে বাই ইলেকশন হবে 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির, তার মধ্যে গুজরাট আছে, গোয়া আছে এবং অন্যান্য জায়গা আছে। মানে সাধারণ নির্বাচন, রাজ্যের যে নির্বাচন হবে সেই নির্বাচনের পাশাপাশি বাই ইলেকশনও রয়েছে অন্যান্য রাজ্যে। এটা একটা বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ইন্ডি জোটের যারা সদস্য আছেন তাদের আবার পিন্ডি চটকাবে কি চটকাবে না, তারা ভালো রেজাল্ট করবেন কি করবেন না, সেসব বিষয়টাও তো রয়েছে। কিন্তু মোরারলেস এখানে আসামে তো আমরা জানি যে বিজেপি সরকার আবার আসবে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এখানে তো বিরোধিতার কোনো জায়গা আমি দেখছি না যে আসামে তেমন কিছু আছে। ফলে আসামে বিজেপি আবার নিজের দখলে রাখবেই বলে মনে হচ্ছে। কেরালায় বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে, কিন্তু কেরালায় বিজেপি যে জিতবে এ কথা এক্ষুনি বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে কেরালায় বিজেপির ফল ভালো হতে চলেছে এই আভাস কিন্তু আছে। আমরা এর আগে দেখেছি কেরালায় প্রথমবারের জন্য লোকসভার সাংসদ পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু বৃদ্ধি হচ্ছে। তামিলনাড়ুতেও বিজেপি জেতার জন্য ঝাঁপাচ্ছে, জিততে পারবে কি পারবে না সেটা তো সময় বলে দেবে। তবে সেখানেও
বিজেপি তাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসার মতন জায়গায় চলে এসেছে। যদি ঠিকঠাকভাবে ভোট হয় এবং মানুষের সমর্থন থাকে তাহলে আমরা দেখতে পাবো যেটা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। কিন্তু আলটিমেটলি যতক্ষণ না রেজাল্ট ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি কারো পক্ষে এইভাবে একেবারে বলতে পারবো না যে এরা এবার ক্ষমতায় আসবেই। আমার মনে হচ্ছে যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের মনে হয়েছে যে বিজেপির এবার আসার প্রভূত সম্ভাবনা রয়েছে, ব্যাপক জনসমর্থন রয়েছে। ঠিকঠাক ভোট হলে তৃণমূল কিন্তু এবার উড়ে যেতে পারে। তৃণমূলের যে কনফিডেন্স সেটাও কিন্তু আমরা প্রচণ্ড লো দেখতে পাচ্ছি, তৃণমূলের পরিকল্পনার অভাব দেখতে পাচ্ছি এবং বিজেপি সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিজেপি প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গে, পরিবর্তন যাত্রা হয়েছে, প্রধানমন্ত্রী এসেছেন, ব্রিগেড সমাবেশ হয়েছে। এর আগে আমরা দেখেছি বারংবার অমিত শাহ এসেছেন, বিজেপির কেন্দ্রীয় প্রচুর নেতা আছেন, কেন্দ্রীয় নেতারা এখানে এসে পড়ে আছেন মাসের পর মাস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে মাসের পর মাস পড়ে আছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী কয়েক মাস ধরে এখানে পড়ে আছেন, সংগঠন মন্ত্রীরা পশ্চিমবঙ্গে পড়ে আছেন। পশ্চিমবঙ্গ নিয়ে তাদের ব্যাপক পরিকল্পনা, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে চাইছেন, তার জন্য বিজেপি পুরো সর্বশক্তি দিয়ে কিন্তু এখানে ঝাঁপাচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 5 রাজ্যের নির্বাচনেও বিজেপির একটা গেরুয়া ঝড় আমরা দেখতে পাবো। এবং আপনাদেরকে বলে দিই যে আগামীকাল কিংবা পরশুর মধ্যে বিজেপিরও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার প্রার্থী তালিকা নিয়ে তৈরি আছেন, কয়েকদিনের মধ্যে সেটা নিয়েও ঘোষণা হবে। এটা নিয়ে আমাদের একটা আলাদা প্রতিবেদন তৈরি হবে, সেটা আপনারা দেখতে পারেন। আগামীকাল তৃণমূলের একটা সম্ভাব্য প্রার্থী তালিকা কারা বাদ যেতে পারেন এমন একটা বিষয় নিয়ে আমি সামনে আসতে চলেছি। তৃণমূলে ব্যাপক গণ্ডগোল তৈরি হচ্ছে, তৃণমূলে বহু মানুষ টিকিট পাবেন না, তারা এদিক ওদিক করছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু দুর্ভাগ্য বিজেপি এবার দরজাটা বন্ধ রেখেছে। আসো, পার্টিকে সাহায্য করো, পার্টিতে যোগ দিতে হবে না, এটা হচ্ছে বিজেপির একদম সিম্পল ফর্মুলা। কারণ পার্টিতে এলেই বলবে কোথাও টিকিট একটু হবে নাকি, একটু টিকিটটা হলে ভালো হতো, একটু ওই পদটা হলে ভালো হতো। তো টিকিটের আর পদ এইসবের দিকে বিজেপি এবার কিন্তু আর ঝুঁকছে না, কাউকে টিকিট দেবে না, পদও দেবে না। আসলে আসো, এবং দাগিদের তো নৈবচ বাইরে বসুন। এখন অনেক লম্বা লাইন আছে, তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে একদম স্পষ্ট পলিসি। স্বাভাবিকভাবে বিজেপি কোনো দিকে এখানে পশ্চিমবঙ্গে ঝুঁকি নিতে চাইছে না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঝুঁকি নেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক যেদিনকে ভোট ঘোষণা হবে তার 1.5 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন, তার একটু আগে ডিও দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন। ডিএ দেবেন, ওই বলে না কি একটা আছে না, জল খায় গুলিয়ে গুলিয়ে, সেই যখন দিলেনি তাহলে এত নাটক করলেন কেন? সেই যখন জাত খোয়ালি তাহলে কেন? অনেক প্রবাদ আছে না, মনে পড়ে যাচ্ছে একের পর এক। তো এত নাচ দেখানোর দরকার ছিল না, ভালোই তো দিয়েই দিতে পারতেন। যে মানুষগুলোর প্রাপ্য টাকা, কাজ করেছেন, তারা টাকা নেবেন, তাদের বেতনের একটা অংশ দিয়ে অসুবিধা কোথায় ছিল? এটা তো কোনো কয়লা বালির টাকা নয়, কাটমানির টাকা নয় যে দেবেন কি দেবেন না সেটা নিয়ে বিষয়। এরা তো সরকারি কর্মচারী, এরা কাজ করেছে, বেতন নেবে। সরকারের জন্য এরা দিনরাত যারা পরিশ্রম করে তাদের বেতন দিতে মাননীয়ারা তো অনীহা কেন? দান খয়রাতির বেলায় তো আমরা অনীহা দেখি না। আমরা তো দেখি না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ম করে তো প্রত্যেক ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন। ওটা তো কার্যত আমরা জানি, মানে পে কমিশনের মতো ব্যাপার। এক একটা পে কমিশন আসলে যেমন বেতন বাড়ে না, ঠিক সেরকমই ভাতার পে কমিশন পশ্চিমবঙ্গে চালু আছে। কিন্তু পে কমিশন যাদের জন্য চালু হওয়ার কথা সেটা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকছে। ইমাম মুয়াজ্জিনের ভাতা বাড়লো, খুব ভালো কথা, কিন্তু বিশ্বাস করুন আমার এলাকার আমি যে কজন পুরোহিতকে চিনি কেউ তারা ভাতা পায় না। এখানেও আমার মনে হয় একটা ঘাপলা আছে, জানেন তো। এই যে মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড করছি সেখানে যে আমার নাম্বারটা ব্যবহার করা আছে, আমি দেখলাম আমার কাছে যুবসাথীর, আমি নাকি যুবসাথীর টাকা পেয়েছি সেই মেসেজ এসেছে। বিশ্বাস করুন আমি অ্যাপ্লাই করিনি, আমার কোনো রকম ইচ্ছেও নেই সেই টাকা নেওয়ার, বেকার ভাতা নেওয়ার আমার কোনো রকম ইচ্ছে নেই। অনেকে তৃণমূলের কর্মীরা খুব গর্ব করে এই টাকা নিয়েছেন, তৃণমূলের নেতারাও বেকার ভাতা নিয়েছেন। মানে তৃণমূলের নেতারা যারা টিভিতে আসেন, পাউডার মেখে বসেন, তারা যখন হাত পেতে এই টাকা নিতে আগ্রহী হয়েছেন, আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, ট্যাক্সের টাকা এত সস্তা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, সবাইকে এইভাবে বিলিয়ে দিলেন। যাক, কিছু বলার নেই, কিন্তু অবশেষে বিড়াল গাছে উঠেছে ঠেলায় পড়ে।
এবং দিয়ে দিতে বাধ্য হয়েছে এই সরকার। এবং একটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে বেকার ভাতা নিয়ে কথা বলছিলাম। বেকার ভাতা নিয়ে আপনাদেরকে বলে রাখি যে একটি ছবি খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিজেপি সবার আগে টাকা নিচ্ছে, মানে বিজেপির কর্মীরা নাকি টাকা নিচ্ছে। হ্যাঁ, আমরা কালকে দেখেছি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় এসেছেন একজন ব্যক্তি, তিনি যুবসাথীর টাকা পাওয়ার পর তিনি বলেছেন যুবসাথীর টাকা নিয়ে আমি নরেন্দ্র মোদীর সভায় এসেছি। তো বিজেপি নিচ্ছে, সিপিএম নিচ্ছে, কংগ্রেস নিচ্ছে, ওই লাইনে কোথাও দেখলাম না তৃণমূলের লোকে নাকি টাকা নিচ্ছে। কেন? তৃণমূলের লোকেরা তো সব থেকে বেশি টাকা নিয়েছে, তারপরে ছবিতে নেই কেন? কেন তারা কাটমানি পায়? তারা কোথাও থেকে তোলা নেয়, তার জন্য ইয়েতে নেই, তার জন্য লাইনে নেই তৃণমূলের লোকেরা? যাক, তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে তাদের যুবসাথীর টাকার দরকার নেই, কারণ তারা প্রচুর টাকা পায়। গরিব কোন পার্টির লোকেরা, গরিব বিরোধীরা, এটা বোঝা যাচ্ছে। এটা খুব যুক্তিযুক্ত আমার মনে হয়েছে। এবং ভোটের সময় আমরা আরও এই ধরনের দেওয়াল লিখন কার্টুন দেখতে পাবো। ভোট একদম দরজায় করা নাড়ছে। আমরা চেষ্টা করব অন্যান্য রাজ্যেও যাওয়ার, বিশেষ করে আসামে তো অবশ্যই যাওয়ার। 9 এপ্রিল সেখানে ভোট। আসাম, কেরালা, পন্ডিচেরি 3 জায়গায় তো যেতে পারবো না, তবে আসামে আমি ঠিক করেছি যে 9 এপ্রিল আসামে আমি গুয়াহাটিতে থাকবো। আমি সেখানকার ভোট কিভাবে হচ্ছে, স্বচ্ছভাবে হচ্ছে না কিভাবে হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে ইলেকশন কমিশনের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইলেকশন কমিশন বলে দিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনের শেষে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সফরে যখন আপনি এসেছিলেন তখন আপনি জানতে চেয়েছিলেন 2021-24 পোস্ট পোল ভায়োলেন্সের কী হলো, পুলিশদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সমস্ত থানার আইসিওসি এবং যারা সেই সময় ইনভেস্টিগেটিভ অফিসার ছিলেন, তদন্তকারী আধিকারিক, তারা ভোটে কোনো ডিউটি পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা বড় সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই ক্ষেত্রে কোন পুলিশকে আলটিমেটলি ভোটে কাজে লাগানো হয় এবং কাদেরকে বাইরে রাখা হয়, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হবে। আজ থেকে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, অর্থাৎ রাজ্য প্রশাসনের ক্ষমতা কিন্তু খর্ব হয়ে গেল। সরাসরি নির্বাচন কমিশন এবার থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে। এবং আলটিমেটলি আমরা যদি দেখি যে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেই সমস্ত ডিএম এসপিদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে সহযোগিতা করার জন্য আইন বহির্ভূতভাবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, তারা যদি তাদেরকে এই প্রক্রিয়ার বাইরে যদি রেখে ভোটটা হয়, তাহলে আমরা বুঝবো যে নির্বাচন কমিশনের সত্যিই সদিচ্ছা আছে যে তারা ভোটটা ঠিকঠাকভাবে করাবে। না হলে বুঝবো যতটা গড়জালো ততটা কিন্তু বর্ষালো না। আমরা সবাই কিন্তু চাইছি পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভোট হোক। তারপর যে সরকারে আসবে, মানুষের তো ক্ষোভ আছে এই সরকারের উপরে, সেটা তো একটা কথা, কিন্তু ভোটটা তো সঠিকভাবে হওয়া জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কার্যত যখন ঘোষণা হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে শ্মশানের মতন শান্তি। একটা প্রেস কনফারেন্স কিছুক্ষণ পরে তৃণমূল কংগ্রেস করবে, তার বক্তব্য যেটা আসবে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু এত কিছু হচ্ছে, তৃণমূল একেবারে চুপ, কোনো খবর নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নেই। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা র্যালি করবেন, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ প্রচার হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোথাও কি ইস্যুর অভাব হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে? এবং গতকালকের বিষয় নিয়ে আমি আপনাদেরকে আবারও বলি, কালকে যে অশান্তিটা হলো ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে গিরিশ পার্কের মোড়ে, আমার না ব্যাপারটা খুব সন্দেহজনক লেগেছে। একেবারে কোথাও না কোথাও মনে হয়েছে যে বিষয়টা প্রি প্ল্যান, যেটা কালকের ভিডিওতে আপনাদেরকে আমি বলতে পারিনি। কেন মনে হয়েছে এটা প্রি প্ল্যান আপনাদেরকে স্পষ্টভাবে বলি। প্রথমে দেখুন, নির্দিষ্টভাবে গিরিশ পার্কের ওই জায়গাটাতেই পুলিশ গাড়িগুলোকে আটকালো। পুলিশ আটকাবার পরই সঙ্গে সঙ্গে সেখানে তৃণমূলের কর্মীরা পৌঁছে গেল, ইট বৃষ্টি হলো, বাস ভাঙচুর করা হলো, তারপর বিজেপি কর্মীরা পাল্টা দিল। ব্যাপারটা খুব সাজানো গোছানো মনে হচ্ছে না? পুলিশ ওই জায়গাতেই আটকালো এবং সেই জায়গাতেই তৃণমূল কর্মীরা পৌঁছে গেল, তার কাছেই তৃণমূলের এক মন্ত্রীর বাড়ি, এবং তারাই মারধর করলেন। আবার যখন ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন দরজা বন্ধ হয়ে গেছে মন্ত্রী শশী পাজার বাড়ির, তখন ভিতরে যারা ছিলেন একজনেরও মাথা কিন্তু ফাটা ছিল না, কারো কোনো আঘাত ছিল না। এবং পরবর্তীকালে যখন প্রেস কনফারেন্স হচ্ছে, সাজানো গোছানো প্রেস কনফারেন্স, সবার ডান দিকে চোট,
মন্ত্রী শশী পাজার গলার ঠিক এই জায়গাটাতে চোট, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। যতক্ষণ তিনি ভিতরে ছিলেন, বাইরে ছিলেন, সবাইকে দেখিয়েছেন কোনো রকমের কোনো চোট নেই, এমনকি ব্যান্ডেজেও কোনো রক্তের দাগ নেই, দুটো ব্যান্ডেজ লাগানো, সেটাও বড় অগোছালো করে ব্যান্ডেজটা লাগানো হয়েছিল। প্রত্যেকের দেখছি কেউ যে আক্রান্ত হননি আমরা এই কথা বলছি না, অবশ্যই পাথর ছোড়াছুড়ি হয়েছে, নিশ্চয়ই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন, কিন্তু সবার ডান দিকে চোট। বড্ড ব্রাত্য বসু তো অভিনেতা, ভালো পরিচালক, তিনি পরিচালক, তিনি অভিনেতা, দীর্ঘদিনের নাট্যকার, মেকআপ টেকআপ সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। একটু ভালোভাবে মেকআপ করা যেত বলে আমার অন্তত মনে হয়েছে এই ঘটনা প্রসঙ্গে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হন। আমরা আর কয়েকশো সাবস্ক্রাইবার পেলেই আমরা 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে চলে যাব। আমরা 1.5 লক্ষ পরিবারের সদস্য হব। মাসে আমাদের এই মুহূর্তে 60 থেকে 70 লাখ সাবস্ক্রাইবার রয়েছেন যারা নিয়মিত দেখছেন, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছেন, 60 লক্ষ 70 লক্ষ মানুষ নিয়মিত দেখেন ইউটিউবে এবং ফেসবুকে। এই মুহূর্তে আমার দর্শক সংখ্যা আপনাদের আশীর্বাদ, ভালোবাসার সৌজন্যে প্রত্যেকটা মাসে 50 থেকে ওখানেও 60 লক্ষ দর্শক আমার রয়েছে। ফেসবুক অনেক পরে আমরা শুরু করেছি, সেখানে 30-32 হাজার মতো সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে আমাদের। আমরা একটা সুন্দর পরিবারের মতন ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসার প্রয়োজন। তবে ফেসবুকে আমাকে পার্সোনাল প্রোফাইলে রিকোয়েস্ট পাঠাবেন না। পলিটিক্যাল ডেইলি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করে রাখতে পারেন এবং আমার প্রোফাইলে ফলো করতে পারেন। ফলো করলে আমার আপডেটগুলো আপনারা প্রত্যেকে পাবেন। কিন্তু অলরেডি আমার 5000 ফ্রেন্ড লিস্ট বহু বছর আগে ভরে গেছে, কাউকে ডিলিট করার মতনও কেউ নেই এই মুহূর্তে, ফলে নতুন বন্ধু নিতে পারছি না। আপনারা ফলো করে নিন পঙ্কজ আকাশ বিশ্বাস যে আমার পেজ রয়েছে, পার্সোনাল পেজ, সেটাকে, এবং পলিটিক্যাল ডেইলি অবশ্যই সেখানেও ফলো করুন। ডেইলি হান্টেও কিন্তু পলিটিক্যাল ডেইলি অ্যাভেলেবল রয়েছে। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডোজ, সেখানেও কিন্তু এবার থেকে নিয়মিত ভিডিও আসবে, এখনও নিয়মিত ভিডিও সেখানে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পলিটিক্যাল ডোজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোট সামনে, ভালো থাকতে হবে কিন্তু।